স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যকে যিনি উজ্জ্বল করেছেন তার অসংখ্য সৃষ্টির মধ্য দিয়ে তিনিই হুমায়ূন আহমেদ। তিনি অসংখ্য শ্রেষ্ঠ চরিত্র রূপায়ণ করেছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আর এই অসংখ্য চরিত্রের মধ্য থেকে মাত্র 5টি চরিত্র আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। হুমায়ূন আহমেদ কি নিজে ভেবেছিলেন কোন 5টি তার শ্রেষ্ঠ চরিত্র? হয়তোবা ভাবেননি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে সেরা 5টি চরিত্র বিতর্ক দেখাবো এবং আপনারাই কিন্তু তার বিচারক, কোন চরিত্রটি আসলে শ্রেষ্ঠ হলো। 5টি চরিত্রের মধ্য থেকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। শুরুতেই মুনা, মেহজাবিন তোরসা। দারুণ জনপ্রিয় চরিত্র বাকের ভাই, রূপদান করছে নাজমুন নাফিস খান। মিসির আলী চরিত্রে রূপদান করছে তানভীর আল ফরাবি। নিঃস্বার্থ ভালোবাসার দেবী রূপা, রূপা চরিত্রে রূপদান করছে অনিতা ইসলাম শিমু। বাউন্ডেলের চরিত্র, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই বুঝতে পারছেন, হিমু। হিমু চরিত্রে রূপদান করছে শাইনুর রহমান শুভ। প্রিয় দর্শক, আমরা শুরুতেই শুনব মুনার কথা। হুমায়ূন আহমেদের হাজার কালজয়ী চরিত্রের মাঝে আমি একজন, আমি মোনা। হুমায়ূন আহমেদ আমার চরিত্রায়ন করতে গিয়ে বলেছিলেন, কি সুন্দর সরল একটি মুখ, অথচ কি কঠোর। তিনি আমার মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন এক মধ্যবিত্ত সাধারণ বাঙালি পরিবারের সংগ্রামী নারী চরিত্রকে। কিছু কিছু মানুষের জন্মই হয় দুঃখ পাবার জন্যে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, মামার কাছে মানুষ, ঘরে বৃদ্ধ নানা, অসুস্থ মামি, ছোট ছোট ভাই বোন, আর মামা যে কিনা মামির অসুস্থতার জন্য সর্বক্ষণ উত্তেজিত থাকত। মূলত পুরো সংসারটার দায়িত্ব আমার মাথায়। আমি এই মোনা অবলীলায় সহ্য করেছি অফিসের হাজারো কাজের বোঝা। ঠিক আবার ঘরে ফিরে মামা যখন খুব রেগেছিল, তখন তার সামনে কিন্তু চায়ের কাপটাও এগিয়ে দিয়েছি। আবার ছোট ভাই বোনদের সাথে ঠাট্টাও করেছি। মামার মার খেয়ে বকুল একদিন আমাকে প্রশ্ন করলো, আচ্ছা আপা, বাবা আমাকে দেখতে পারে না কেন? আমি তখন বলেছিলাম, দেখ, তোর গায়ের রং টুকটুকে ফর্সা আর মামা কুচকুচে কালো, এটা হলো ঈর্ষা, ঈর্ষার কারণে মামা তোকে দেখতে পারে না। বকুল আমাকে হেসে বলল, আচ্ছা আপা, তুমি সবসময় এমন ঠাট্টা করো কেন বলো তো? এই যে দিকগুলো, এই দিকগুলোর মাধ্যমে আমার চরিত্রের অনেকগুলো বিষয় কিন্তু ফুটে ওঠে। আমার ধৈর্যশীলতা, আমার একটি পরিবারকে ভালোবেসে আগলে রাখার ক্ষমতা। শুধু পরিবারকে নয়, ভালোবেসেছিলাম আরেকজনকে, ভালোবেসেছিলাম মামুনকে, যে আমাকে একটি কাগজ দিয়েছিল, সেখানে লেখা ছিল, আমি এনে দেব তোমার জন্য 7টি অমরাবতী। এই কাগজটি সাথে নিয়ে আমি 6টি বছর ঘুরেছি। কিন্তু এই মামুনি যখন তার নিজের ছাত্রীর প্রেমে পড়ে, তখন কিন্তু একটু আমি ধৈর্য হারাইনি, বরং মামুনকে কঠোর গলায় বলেছিলাম, সমস্যাটা তোমার মামুন, সমস্যাটা তুমি নিজেই তৈরি করেছো, বাসায় যাও, ভালোভাবে চিন্তা করো। আমার মামার উপরে মামলা, আমাদের পরিবারের সর্বক্ষণ পাশে থাকা, সমস্ত কিছু বাকের ভাইয়ের প্রতি আমার একটা দুর্বলতা তৈরি করেছিল। বাকের ভাইয়ের সারা দিন একই গান শোনা, ভুলভাল ইংলিশ বলা, রিক্সাওয়ালাকে ধরে মারধর করা, সত্যি আমার অসহ্য লাগতো। কিন্তু সমস্ত কিছুর ভেতর থেকে আমি আবিষ্কার করেছিলাম অন্য এক বাকেরকে, যার ছিল খুব সুন্দর একটা মন। ওই যে বললাম না, কিছু কিছু মানুষের জন্মই হয় দুঃখ পাবার জন্যে। এমন সময় বাকের ভাই ফেঁসে যায় মিথ্যা খুনের মামলায়। বাকের ভাইকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা আমি করেছি। সেখান থেকেই বাকের ভাইকে নিয়ে আমি ছোট্ট একটা স্বপ্ন দেখেছিলাম, ছোট্ট একটা বাড়ি হবে, টিনের ছাদ, বৃষ্টির ঝমঝম আওয়াজ হবে টিনের ছাদে, আর আমি বাকের ভাইকে নিয়ে ভিজব। কিন্তু আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় যখন বাকের ভাইয়ের ফাঁসির আদেশ হয়। আমি যখন জেলে বাকের ভাইয়ের লাশ আনতে যাই, তখন জেলার আমাকে প্রশ্ন করে,
বাকের আপনার কে হয়? আমি বলি, আমি বাকেরের কেউ না। এখন আর বাসায় চায়ের দোকানের সামনের বেঞ্চটা ভরা থাকে না। বাকের ভাইয়ের সেই হিট গান হাওয়া মে উড়তা যায় গানটা আর বাজে না। আমি আমার সমস্তটা জুড়েও একটি শব্দ উপলব্ধি করতে পারি, সেটা হলো কোথাও কেউ নেই। আমি বাকেরের মোনা, আমি হুমায়ুন আহমেদের শ্রেষ্ঠ চরিত্র। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মোনার না জানা গভীর ভালোবাসার কথা জানলাম বাকের ভাইয়ের প্রতি। এখন আমরা শুনব পকেটবিহীন হলুদ পাঞ্জাবি পরে যে ঢাকা শহরে ঘুরিয়ে বেরিয়েছে সেই হিমুর কথা। বাবা খুব আগ্রহ করে আমার নাম রেখেছিলেন হিমালয়, সংক্ষেপে হিমু। সবার বাবা মা যেখানে চায় ছেলে মেয়ে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, সেখানে আমার বাবা চেয়েছিলেন আমি যেন মহাপুরুষ হই। একটু পাগলা কিসিমের ছিলেন তো, তবে এই ব্যাপারে তার একটা শক্ত লজিক ছিল। তিনি বলতেন প্রশিক্ষণ দিয়ে যদি ইঞ্জিনিয়ার ডক্টর বানানো যায়, তবে মহাপুরুষ কেন বানানো যাবে না। তিনি নিজেই মহাপুরুষ তৈরির একটি স্কুল খুলেছিলেন। তিনি ছিলেন সেই স্কুলের প্রিন্সিপাল, আর আমি তার একমাত্র ছাত্র। 1990 সালে ময়ূরাক্ষীর তীর থেকে আমার পথ চলা শুরু হয়েছিল। হুমায়ুন আহমেদ আমার সম্পর্কে বলেছিলেন, হিমু দেখতে কেমন তাও আমি জানি না। হিমু দেখতে কেমন তা কোনো বই স্পষ্ট করে বলা হয়নি, যা বলা হয়েছে তা খুবই সামান্য। এমনকি আজ রবিবারের তুহিন এর মতো হিমু হতে যাওয়া চরিত্রগুলো বারবার পর্দায় আসলেও সরাসরি হিমুকে তিনি কখনোই আনেননি। এর একটা সুন্দর কারণ আছে। হুমায়ুন আহমেদ কখনোই চাননি হিমু কোনো নির্দিষ্ট অভিনেতা বা কোনো নির্দিষ্ট চেহারায় আটকে যাক, যেমনটা বাকের ভাই গিয়েছে। বরঞ্চ তিনি সবসময় চেয়েছেন যখনই কোনো পাঠক হিমুকে পড়বে, সে যেন নিজের ভেতরের হিমুটাকে অনুভব করে। আর তাই তো সেই 90-এর দশক থেকে আজও মানুষ খালি পায়ে হলুদ পাঞ্জাবি পরে রাস্তায় বের হয়ে আসে। আমার মতো তরুণেরা হলুদ পাঞ্জাবি পরে নিজেকে বলে, হয়তো হয়তো প্রিয় হুমায়ুন আহমেদ আমার মতো কোনো হিমুকেই কল্পনা করেছিলেন। তাই তো চিরকাল হুমায়ুন আহমেদ এই হিমু চরিত্রের মাধ্যমেই সকলের মনে বেঁচে থাকবেন। এই যে আমার গায়ে হলুদ পাঞ্জাবিটা দেখছেন, এটা আমাকে রূপা দিয়েছিল। পাঞ্জাবিটা হাতে নিয়ে আমি অবাক হলাম। রূপাকে প্রশ্ন করলাম, রূপা, পাঞ্জাবিতে কোনো পকেট নেই কেন? রূপা হাসতে হাসতে আমাকে জবাব দিল, হিমু, তুমি তো মহাপুরুষ হবে, তোমার তো টাকা পয়সার প্রয়োজন নেই, তবে তুমি পকেট দিয়ে কি করবে? রূপা প্রায়ই আমাকে চিঠি লেখে, তবে চিঠিগুলো আমি সাথে সাথে পড়ি না, অপেক্ষা করি প্রিয় সময়ের। কারণ প্রিয় মানুষের চিঠি প্রিয় সময়ে পড়তে হয়। আমি কখনো রূপার চিঠির জবাব দেই না। একদিন কি মনে করে ভাবলাম রূপাকে একটা চিঠি লিখব। অনেকক্ষণ কাগজ কলম নিয়ে বসে আছি, কিন্তু কি লিখব তাই ভেবে পাই না। অবশেষে পুরো পাতা জুড়ে একটি মাত্র বাক্য লিখলাম, রূপা তুমি কেমন আছো? রূপা তুমি কেমন আছো? উত্তরে রূপা খুব রাগ করে আমাকে একটা চিঠি লিখেছিল। চিঠিটা আজ আমার সাথে আছে, আপনাদেরকে দেখাবো। তুমি এত পাগল কেন? এতদিন পর একটা চিঠি লিখলে, তার মধ্যেও পাগলামি। কেন এমন করো? তুমি কি ভাবো এইসব পাগলামি দেখে আমি তোমাকে আরও বেশি ভালোবাসবো? তোমার কাছে আমি হাত জোড় করছি, স্বাভাবিক মানুষের মতো আচরণ করো। সেদিন দেখলাম দুপুরে কড়া রোদে কেমন পাগলের মতো হাঁটছ, বিড়বিড় করে আবার কি সব যেন বলছো। দেখে আমার কান্না পেয়ে গেল। তোমার কি সমস্যা তুমি আমাকে বলো। আমার সমস্যাকে আমি রূপাকে বলতে পারি? আমি কি তাকে বলতে পারি আমার অপ্রকৃতস্থ বাবার স্বপ্ন পূরণের জন্য আমাকে খালি পায়ে রাস্তায় রাস্তায় হাঁটতে হয়? যখন খুব মন খারাপ হয় তখন একটা নদীর স্বপ্ন দেখি, ময়ূরাক্ষী নদী, যে নদীটা একান্ত আমার। সেই নদীর তীর ঘেঁষে একজন তরুণী ছুটে যায়। এই তরুণীটি আর কেউ না, আমার মা, যাকে আমার বাবা হত্যা করেছিল যেন তার মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ আমার মহাপুরুষ হবার পথে কোনো বাধা হয়ে না দাঁড়াতে পারে। থাক, এসব বলে কি হবে? এর চেয়ে বরং মাঝে মাঝে তরঙ্গিনী স্টোরে যাব, যে রূপার বাসায় একটা ফোন দেব। যদি রূপার বাবা ধরে তাহলে বলবো, হ্যালো, এটা কি কমলাপুর রেল স্টেশন?
আর যদি রূপা ধরে তবে বলবো, রূপা তুমি কি সেই নীল শাড়িটা পরে চোখে কাজল দিয়ে ছাদের কানিসটা ধরে দাঁড়াবে? তোমাকে আজ খুব দেখতে ইচ্ছে করছে। রূপা জানে আমি আসবো না, তবুও রূপা খুব যত্ন করে শাড়ি পরবে, চোখে কাজলের ছোঁয়া দেবে, ছাদের কানিস ধরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করবে। আর আমি তো কোনো সাধারণ ছেলে নই। আমি তখন কোনো অজানা গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে যাব আর বিড়বিড় করে বলবো, আমি ঘর ছাড়িয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলেই নাই। আমরা এবার হুমায়ুন আহমেদের শ্রেষ্ঠ সৃষ্টির অন্যতম একটি চরিত্র, জনপ্রিয় চরিত্র বাকের ভাইকে আমরা নিয়ে আসব। যত হাসি তত কান্না বলে গেছে রামসন্না। এই রামসন্না লোকটা আমি অবশ্য ঠিক চিনি না, তবে মনে হয় খুব জ্ঞানী লোক ছিলেন। জগতে জ্ঞানী লোকেরা অবশ্য খুব বেশি লেখাপড়া করেন না, যেমন আমি। ছোটোবেলায় মা বাবা মারা গেছে, তাই খুব একটা লেখাপড়া হয় নাই। ভাইয়ের বাড়িতে মানুষ, এলাকায় যদি কোনো ঝামেলা দেখা গেছে তখনই সেখানে চলে গিয়েছি, এরে মেরেছি তারে ধরেছি। সবসময় সাথে থাকতো বদি আর মজনু, আর আড্ডা দিতাম মজিদ মিয়ার চায়ের স্টলে। আমি বাকের হোসেন, কারো কাছে গুন্ডা, কারো কাছে রাস্তার ছেলে, আর কারো কাছে ভাই, বাকের ভাই। আমার এলাকায় অবশ্য আমার বেশ একটা নেসেসারি ছিল। এলাকায় যদি কোনো বদ ছেলে কোনো মেরে দেখে শীষ দিত, তবে তার ঠোঁট সেলাই করে দিতাম। যদি রিক্সাওয়ালা ভাড়া নিয়ে খিচাং করতো, তবে তারা টিপে দিতাম। যদি আয়া ঠিক মতো হসপিটালে সার্ভিস না দিত, চারতলা থেকে ফলিং ডাউন করে দিতাম। আর মুনারে ভালোবাসতাম। মুনা অবশ্য আমার বেশ পছন্দ করতো। মেয়েদের একটা ধর্ম হচ্ছে, মেয়েরা যারা বেশি পছন্দ করে তারে বেশ যন্ত্রণা দেয়। তাই মুনা আমার হিট গানের ক্যাসেট নিয়ে গেলে কিংবা আমার চেইন ফেলে দিতে বললে আমি অতটা রাগ করতাম না। মুনার রিক্সা ঠিক করে দিলে মুনা অবশ্য খুব রাগ করতো, বলতো অসহ্য। আমি বলতাম নো এংরি, অকারণে এংরি ইজ ব্যাড ফর হেলথ। রিক্সা ঠিক করে দিয়েছি বলে তো এংরি হবার কিছু নাই। মেয়ে ছেলে অনেক কিছু ঠিকঠাক মতো করতে পারলো, ঠিক মতো রিক্সা করতে পারে না। মেয়ে ছেলে আসলে অনেক কিছু করতে পারে, যেমন ছিল শান্তি কটেজের কুত্তাওয়ালি রেবেকা। সে 3টা মেরে দিয়ে আজে বাজে কাজ করাইতো। তার মধ্যে একটা মেয়ে যখন বিষ খায়, তখন আমি তার নিয়ে হসপিটালে চলে যাই। মেয়েটা সুস্থ হওয়ার পরে ওরে বলছিলাম, তোমার আর শান্তি কটেজে ফিরে যাওয়ার দরকার নাই, বাড়ি চলে যাও। মেয়েটা আমারে কি বলছিল জানেন? মেয়েটা বলছিল, বাকের ভাই আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার যে কোথাও কেউ নাই। আমি বদিরে বিশ্বাস করি, মজনু মিয়ারে বিশ্বাস করি, আমি ইয়াকুব আলী চৌধুরীরে বিশ্বাস করি, এমনকি খুনি সুরুজ আলীরেও বিশ্বাস করি, কিন্তু আমি বিশ্বাস করি না কুত্তাওয়ালি রেবেকারে। তাই সে আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল, চান মিয়া হত্যার মিথ্যা মামলা। আসলে আমার ফাঁসি হইতো না যদি না বদি রাজসাক্ষী দিত। বদি অবশ্য একটু গাধা কিসিমের। ও জীবনে যদি একটা ভালো কাজ করে, সেই ভালো কাজটা করছে রাজসাক্ষী দিয়ে। সে তার মেয়ের জন্য রাজসাক্ষী দিয়েছে। বদি আমারে খুব ভালোবাসে, আমিও বদিরে খুব স্নেহ করি। বদির যখন মেয়ে হলো, বদি আমারে বলল, বাকের ভাই মেয়ে হয়েছে, মেয়ের কি নাম রাখবো? আমি বললাম, মর্জিনা রাখ, যা এখান থেকে, গাধা কোথাকার। মর্জিনা ছিল আমার মায়ের নাম। বদি কিন্তু তার মেয়ের নাম মর্জিনাই রেখেছিল। মজনুরও আমি অনেক স্নেহ করতাম। মা নাই, বাবা নাই, থাকার জায়গা নাই, জীবনে কখনো ভালোবাসা পায় নাই। জীবনে কিছু মানুষ থাকে, তাদের সারা জীবন অনেক কষ্ট পাইতে হয়। এই যে যেমন মুনা, মামার সংসারে মানুষ, মামা জেলে গেল, মামি অসুস্থ হয়ে মারা গেল, ছোট ভাই বোনগুলো ছিল তারাও চলে গেল। বাকি ছিল ভালোবাসার ডিয়ার মামুন সাহেব, সে ছাত্রীরে বিয়ে করলো। আর আমার তো ফাঁসি হয়ে গেল। ধুনকর ইয়াকুব চৌধুরী আমার একটা কথা জিজ্ঞেস করতো, বাকের ডু ইউ লাভ মুনা? হ্যাঁ, আমি মুনারে ভালোবাসি। আমার জীবনে কোনো কষ্ট নাই, আমার সবসময় মানুষের জন্য খালি কষ্ট হয়। সবসময় মনে হয়, জগতের সব মানুষেরই মনে হয় মানুষের জন্য কষ্ট হয়। তবে যখন জেলখানায় থাকতাম তখন সিগারেটের কষ্ট হইতো, আর মাঝে মাঝে হাওয়া মে উঠতে যায় গানটা শুনতে মনে চাইতো, তাও কষ্ট লাগতো না। মুনা মাঝে মাঝে জেলে এসে জিজ্ঞেস করতো, বাকের ভাই আপনার ভয় করে না? আমি বলতাম না, নো ভয়। ফাঁসিটা যেহেতু দিনের বেলায় দেয়, তাই অতটা ভয় করে না। ফাঁসিটা যদি রাতের বেলায় দিত তাহলে একটা ভয়ের বিষয় হইতো। কিন্তু সত্যই আমার কখনোই ভয় করে নাই। আমার খালি ইচ্ছা হতো, যদি জেল থেকে কখনো ছাড়া পাই, তাহলে মুনা নিয়ে অনেক দূরে চলে যেতাম, যেখানে মুনা আর আমি ছাড়া কেউ নাই। প্রিয় দর্শক শ্রোতা,
অসম্ভব জনপ্রিয়চিত বাকের আলীর কথা আমরা শুনলাম। এবারে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ধনাঢ্য পরিবারের খুব সাধারণ মেয়ে, কিন্তু যার ভিতরে রয়েছে গভীর ভালোবাসা। সে ভালোবাসার জন্য অপেক্ষা করত হিমু কখন আসবে, কিন্তু সে জানে হিমু আসবে না, তারপরেও সে অপেক্ষা করত। তার একটা আলাদা অসাধারণ মন ছিল। আমরা রূপার কণ্ঠে তার কথা শুনব। আমি রূপা, জোছনার ফুলের মতন। হুমায়ুন আহমেদ আমাকে এই রূপেই সৃষ্টি করেছেন। মহাপুরুষ হিমু আমার ছোঁয়াতেই পূর্ণতা পেয়েছে। হিমুর চোখে আমি অসম্ভব সুন্দরী, বুদ্ধিমতী, লাবণ্যময়ী একজন নারী। হিমুর মাধ্যমেই আমার পূর্ণতা। আমি এমন একজন নারী যার জন্য ক্লাসের সব ছেলে কিছু একটা করতে চাইতো। একবার আমার জন্মদিনে ক্লাসের সবাই চাঁদা তুলে আমার জন্য বর্ষা নামের এক অসাধারণ জলরং ছবি উপহার দিয়েছিল। আমি হিমুর একমাত্র ভালোবাসার নারী। তরঙ্গিনী স্টোর থেকে হিমু আমাকে প্রায় ফোন করে বলে, রূপা, তুমি একটা নীল রঙের শাড়ি পরে তোমার বারান্দার কার্নিশ ধরে একটু নিচের দিকে তাকাবে, আমি তোমাকে দেখব। আমি খুব যত্ন করে নীল রঙের শাড়ি পরে, চোখে কাজল দিয়ে, নীল টিপ, নীল চুড়ি পরে বারান্দায় যে অপেক্ষা করি। আমি জানি হিমু আসবে না, কিন্তু ওর জন্য অপেক্ষা করতে আমার এতটুকু দ্বিধা নেই। হিমুর শেষ ভরসাটাও আমিই ছিলাম। বদরুদ্দিনের মেয়ে কুসুমকে যখন ও হসপিটালে ভর্তি করিয়েছিল, তখন হিমুর কাছে একটি পয়সাও ছিল না। একমাত্র আমার ভরসায় হিমু কুসুমকে হসপিটালে ভর্তি করিয়েছিল। আমি কুসুমের জন্য শুধুমাত্র হসপিটালের খরচ নয়, ব্যবস্থা করেছিলাম স্পেশালিস্ট ডাক্তারেরও। একজন পবিত্র মানুষের পবিত্রতা তার ছায়ায় প্রস্ফুটিত হয়, ঠিক তেমনই একজন আলোকিত মানুষের আলোকিত ছায়া তার শরীরে চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা হিমু বলে। হিমুর চোখে আমি সেই পবিত্র নারী। আমার জীবনের অসংখ্য স্বপ্নের একটি হচ্ছে কোনো এক ভরা পূর্ণিমায় অশ্রুদিঘিতে হিমুর সাথে সাঁতার কাটব। অথচ মজার বিষয় হচ্ছে আমি তো সাঁতার জানি না। আমার জীবনের সমস্ত ইচ্ছাগুলো আজ হিমু কেন্দ্রিক হয়ে গেছে। হিমুর শেষ আশ্রয়স্থলটিও আমি ছিলাম। পুলিশ যতবার হিমুকে ধরে নিয়ে যেত, মাঝরাতে ঠিক ততবার ফোনটা আমার কাছে আসতো। হিমুকে তখন ছাড়ানোর ব্যবস্থাটা আমাকেই করতে হতো। আমার ভালোবাসা হিমুকেও সিক্ত করেছিল। হিমু মাঝে মাঝে আমাকে ময়ূরাক্ষী নামে ডাকে। এটা ওর খুব প্রিয় একটি নদী। এই নদীতে শুধুমাত্র ওর প্রিয়জনদেরকে রেখেছে। কিন্তু এই নামটি আমার একটু পছন্দ নয়। কিভাবে হবে? এই নামে যে এলিফ্যান্ট রোডে একটা জুতার দোকান আছে। আমি হিমুকে খুব ভালোবাসি। দরজা জানালা বন্ধ করে ওর জন্য প্রার্থনা করি, ও যেন খুব সুখে থাকে। এবারে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব হুমায়ুন আহমেদের সবচেয়ে রহস্যময় চরিত্র। অনেকে বলে হুমায়ুন আহমেদ নিজেকে আবিষ্কার করেছিল যে চরিত্রটির মধ্য দিয়ে। লজিক, এন্টি লজিক, একজন যুক্তিবাদী মানুষ, অসাধারণ একজন মানুষ যে নিজেকে আবিষ্কার করে অন্য মানুষ রূপে। মিসির আলী। মার্ক টোয়েন বলেছেন, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। কারণ সত্য সম্ভাব্যতার পাছে ঘোরে না। আমি মিসির আলী। আমি সত্যকে খুঁজি ঘটনার তথ্য, তত্ত্ব, উপাত্ত বিশ্লেষণ করে। আমি জিজ্ঞেস করি কেন, আমি অবজার্ভ করি। যতক্ষণ পর্যন্ত একটা কেস বা ঘটনা আমার সামনে আসে, সে ঘটনাটা শেষ না হওয়া পর্যন্ত আমার শান্তি হয় না। পেশায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আরও নির্দিষ্ট করে বলতে গেলে ওখানকার সাইকোলজি ডিপার্টমেন্টে বাচ্চাদের অ্যাবনর্মাল সাইকোলজি পড়াই। চাকরিটা আমার স্থায়ী হয়নি, স্থায়ী করবার জন্য দৌড়ঝাঁপও করিনি। আমার কাছে মনে হয় শিক্ষক হচ্ছেন একজন বাতির মতো। তিনি মানুষকে পথ দেখাবেন, তিনি মানুষকে এগিয়ে নিয়ে যাবেন। চাকরি স্থায়ী করবার দৌড়ঝাঁপ আমি করতে যাইনি।
চাকরিটা করে আমি অল্প কটা টাকা বেতন পাই। এই বেতনের বেশিরভাগই আমার চলে যায় বই কিনতে। বই পড়তে আমার খুব ভালো লাগে। সস্তা থ্রিলার থেকে শুরু করে খটোমটো ফিজিক্সের বই যা পাই সবই পড়ি। আমার খুব ভালো লাগে। একবার হয়েছে কি জানেন, আমার একটা ছোট কাজের ছেলে ছিল, ইদ্রিস নামে, ছোট্ট, 10 বছর বয়স। সে আমার সবগুলো বই বিক্রি করে দিয়ে পালিয়ে গেল, আমাকে নিঃস্ব করে দিয়ে গেল। ওর উপর আমি কোনো রাগ ধরে রাখিনি, মানুষের উপর রাগ ধরে রাখি না। এই শহরের মানুষগুলো খুব অসুখী, তীব্র বঞ্চনা, হতাশা, না পাওয়ার দুঃখ নিয়ে ওরা বাঁচে, ঘুরে বেড়ায়, আর একসময় মরে যায়। এদের প্রতি আমি রাগ ধরে রাখি না। একবার সুইডেনে আমার একটা অ্যাবস্ট্রাক্টের উপর বক্তৃতা দেবার জন্য ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমার কাজের মেয়েটা তখন খুব অসুস্থ, ওকে যে দেখবে তেমন কেউ ছিল না আশেপাশে, তাই আর যাওয়া হয়নি। আমার কলিগ সাইদুর রহমান সাহেব, প্রফেসর, তিনি খুব ক্ষেপে গিয়েছিলেন আমি যাইনি শুনে। তিনি চেষ্টা করেছিলেন যেতে, পারেননি। আমি যাইনি শুনে খুবই ক্ষেপে গিয়েছিলেন। আমি সুইডেনে যেতে পারতাম যদি আমার ঘরে একজন মায়াবতী স্ত্রী থাকতেন। বিয়ে থা করা হয়নি, কখনো যে কাউকে ভালো লাগেনি তাও নয়। রানুকে আমার ভালো লাগতো, নীলুকে মনে পড়ে, ওদের প্রতি একটা ছোট আবেগ কাজ করে, কিন্তু সেটাকে আমি কখনো ভালোবাসা হতে দেইনি। এই যে মানুষ, তারা বিভিন্ন ধরনের অযৌক্তিক কথা বলে, বিভিন্ন ধরনের যুক্তিহীন কথা বলে, এই কথাগুলোকে আমি প্রশ্রয় দিই না। হিমু একবার আমার কাছে এসেছিল, সে নাকি রাতের বেলা কি যেন একটা দেখে ভয় পেয়েছে। খুব বীভৎস একটা প্রাণী দেখেছে সে। হিমুর একটা অভ্যাস হয়েছে, আপনারা জানেন, সে রাস্তায় রাতের বেলা একা একা ঘুরে বেড়ায়, সে না খেয়ে থাকে। এই যে না খাওয়া শরীর, এটা তার মগজে একটা হ্যালুসিনেশন সৃষ্টি করে। আমি ধরে নিলাম যে সে হয়তো কোনো কুষ্ঠরোগীর বিকৃত মুখ দেখেছে, এবং সেটাই দেখে সে ভেবেছে সে কোনো এক বিকৃত প্রাণী, কোনো এক অশরীরীকে দেখেছে। আমার যুক্তি আমাকে তাই বলে। সব মানুষই তাদের নিজের প্রশ্নের উত্তর একদিন পাবে, দৈবের অবসান ঘটবে, সেদিন হয়তো আমি থাকবো না। আমি দেখতে চেষ্টা করি, আমি চোখ বন্ধ করে যুক্তিকে খুঁজে বের করি। যখন সবাই চোখ খুলে উত্তর খোঁজে, তখন আমি চোখ বন্ধ করে যুক্তিকে খুঁজে বেড়ানোর চেষ্টা করি। রানু নামের যে মেয়েটা আমার কাছে এসেছিল, সে ভাবতো যে তার ভেতরে একটা প্রতিমা বাস করে, কিন্তু আসলে না। আমি গিয়েছি সে জায়গায়, মন্দিরে ঢুকে দেখেছি। রানু যেদিন মন্দিরে যায়, তার পরদিন আসলে প্রতিমাটা চুরি হয়ে যায় সেখান থেকে। আর রানুর একটা হ্যালুসিনেশন থাকে, রানু বিশ্বাস করে প্রতিমাটা এসে তার ভেতরে বসবাস করা শুরু করেছে। না, ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা আসলে চরম মাত্রার যৌক্তিক। আমি আবেগহীন মানুষ নই, আমার আবেগ রয়েছে, তবে সেটাকে আমি কখনোই যুক্তির সাথে সাংঘর্ষিক করে তুলি না। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, এপার বাংলার ওপার বাংলার 200 বছরের ইতিহাসে এরকম জনপ্রিয় কথা সাহিত্যিক আর জন্মায়নি। তিনিই আমাদের হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ আমাদের মাঝে নেই, কিন্তু তার সৃষ্টিগুলো রয়ে গেছে। হুমায়ুন আহমেদ নিজে একটি কথা বলেছিলেন, পৃথিবীতে 3টি জিনিস কখনো কেনাকাটা করা যায় না। তিনি বলেছিলেন, রাতের জ্যোৎস্নাকে কখনো টাকা দিয়ে কেনা যায় না, কেনা যায় না বর্ষার বৃষ্টিকে, অথবা মানুষের ভালোবাসাকে। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। কিন্তু একটি কথা রয়ে আছে, আপনাদেরকে বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি হুমায়ুন আহমেদের শ্রেষ্ঠ সৃষ্টি কোনটি শ্রেষ্ঠ আপনারাই বিচার করবেন। কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় আজকে এই বিতার্কিকদের সকলেই হুমায়ুন আহমেদকে বরণ করে নিয়েছেন।